আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর পঞ্চদশ বা 15তম পর্ব। নিউ ইয়র্ক এডিটর জোনাস ফকম্যান রাতে বিছানায় ঘুমোতে যেতেই ফোনটা বেজে উঠল। একটু দেরি হয়ে গেছে ফোন করার জন্যে। গজগজ করতে করতে রিসিভারটা তুলে নিলেন। অপারেটরের কণ্ঠ তাকে জিজ্ঞেস করল, আপনি কি রবার্ট ল্যাংডনের ফোন কলের জন্য বিল দিতে প্রস্তুত? হতভম্ব হয়ে জোনাস বাতি জ্বালালো। অবশ্যই। ঠিক আছে। লাইনে একটা ক্লিক করে শব্দ হলো। জোনাস। রবার্ট, তুমি আমাকে ঘুম থেকে তুলে ফোনের বিল আমার উপর চাপিয়ে দিয়েছ। জোনাস, ক্ষমা করো আমায়। ল্যাংডন বলল, আমি খুব অল্প সময় নেব। আমার সত্যি জানতে হবে যে পাণ্ডুলিপিটা আমি তোমাকে দিয়েছি সেটা কি তুমি? রবার্ট, আমি দুঃখিত। আমি জানি আমি বলেছিলাম সম্পাদিত কপিটা এই সপ্তাহে পাঠাবো, কিন্তু আমি আটকে গেছি। পরের সোমবারে, কথা দিচ্ছি। আমি সেটা নিয়ে উদ্বিগ্ন নই। আমার জানার দরকার তুমি কি তার কোনো কপি আমাকে না জানিয়ে অন্য কাউকে দিয়েছ? ফকম্যান ইতস্তত করল। ল্যাংডনের নতুন পাণ্ডুলিপিটা দেবী পূজার ইতিহাসের একটি উন্মোচন। তাতে ম্যারি ম্যাগদালিনের কয়েকটা চ্যাপ্টার আছে যা নির্ঘাত বিতর্কের ঝড় তুলবে। যদিও বিষয়বস্তুটা খুব ভালোভাবেই প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে, তারপরও কয়েকজন ইতিহাসবিদ এবং শিল্পবোদ্ধাকে খসড়াটা না দেখিয়ে সেটা ছাপার কোনো অভিপ্রায় তার নেই। জোনাস শিল্পজগতের 10 জন বিখ্যাত ব্যক্তিকে বেছে নিয়ে তাদের কাছে পাণ্ডুলিপিটার একটা করে কপি পাঠিয়েছেন। সেই সাথে একটা চিঠি লিখে বিনীতভাবে তাদেরকে একটা শর্ট নোট লিখে দেওয়ার জন্য অনুরোধ করেছেন, যেগুলো বইয়ের মলাটে যাবে। ফকম্যানের অভিজ্ঞতা বলছে বেশিরভাগ লোকই নিজেদের নাম ছাপা অক্ষরে দেখার সুযোগ পেলে লাফিয়ে ওঠে। জোনাস, ল্যাংডন চাপ দিল, তুমি আমার পাণ্ডুলিপিটা পাঠিয়েছ, তাই না? ফকম্যান চিন্তিত হলেন। আজ করতে পারলেন ল্যাংডন এই ব্যাপারটাতে খুশি হতে পারেনি। রবার্ট, আমি তোমাকে কিছু মন্তব্য দিয়ে চমকে দিতে চেয়েছিলাম। একটা বিরতি। তুমি কি লুভরের কিউরেটরের কাছে এক কপি পাঠিয়েছ? তোমার কি মনে হয়? তোমার পাণ্ডুলিপির উল্লেখ তার লুভর সংগ্রহে কয়েকবারই উল্লেখ করা হয়েছে। তার বইগুলো তোমার বিবলিওগ্রাফিতে আছে, আর দেশের বাইরে বিক্রির জন্য লোকটার উল্লেখ থাকা খুবই দরকার। অন্য প্রান্তে নীরবতাটা দীর্ঘক্ষণ ধরে রইল। তুমি কখন সেটা পাঠিয়েছ? 1 মাস আগে। আমি এও উল্লেখ করেছিলাম যে তুমি খুব শীঘ্রই প্যারিসে যাচ্ছ এবং তোমাকে বলেছি তার সাথে আড্ডা দিতে। সে কি তোমাকে ফোন করেছে দেখা করার জন্য? ফকম্যান একটু থামলেন। দাঁড়াও, এই সপ্তাহে তোমার কি প্যারিসে থাকার কথা না? আমি প্যারিসেই আছি। ফকম্যান উঠে দাঁড়ালেন। তুমি প্যারিস থেকে আমাকে ফোন করে সেই বিলটা আমার উপর চাপাচ্ছ? সেটা আমার রয়্যালটি থেকে কেটে নিও জোনাস। তুমি কি সনিয়ার ফিরতি ফোনটা পেয়েছিলে? তিনি কি পাণ্ডুলিপিটা পছন্দ করেছিলেন? আমি জানি না, এখনও তার সাথে কথা বলা হয়নি। তো ঘাবড়ানোর কিছু নেই, আমি একটু দৌড়ের উপরে আছি। এটুকু ব্যাখ্যাই আমার জন্য যথেষ্ট, ধন্যবাদ। রবার্ট। কিন্তু ল্যাংডন ফোনটা রেখে দিয়েছে। ফকম্যান ফোনটা রেখে অবিশ্বাসে মাথা নাড়তে লাগলেন। লেখকেরা, তিনি ভাবলেন, এমনকি সবচাইতে সুস্থ লেখকটিও পাগল হয়ে থাকে। রেঞ্জ রোভারের ভেতরে লেই টিবিং একটা বিস্মিত হওয়ার অভিব্যক্তি করলেন। রবার্ট, আপনি বলেছিলেন আপনি একটা পাণ্ডুলিপি লিখেছেন যা সিক্রেট সোসাইটি নিয়ে, আর আপনার এডিটর সেটা সিক্রেট সোসাইটির সদস্যদের কাছে পাঠিয়ে দিয়েছেন। ল্যাংডন হতাশ হলো। তাই তো মনে হচ্ছে। একটা নির্মম কাকতালীয় ব্যাপার বন্ধু আমার। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। ল্যাংডন জানত জ্যাকসনিকে দেবী পূজা সংক্রান্ত কোনো পাণ্ডুলিপির ব্যাপারে মন্তব্য করতে বলার মানে হলো টাইগার উডকে গল্ফ খেলার জন্য মন্তব্য করতে বলা। তার চেয়েও বড় কথা, দেবী পূজার উপরে কোনো বইতে প্রায়োরি অফ সায়নের উল্লেখ করাটা রীতিমতো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবার $1 মিলিয়ন প্রশ্ন। টিবিং বললেন, আপনি কি প্রায়োরিদের পক্ষে লিখেছিলেন না বিপক্ষে? ল্যাংডন টিবিংয়ের কথাটার মর্ম বুঝতে পারল। অনেক ইতিহাসবিদই প্রশ্ন করেছেন প্রায়োরিরা কেন এখন পর্যন্ত সাংগ্রিল দলিলগুলো লুকিয়ে রেখেছে। অনেকেই মনে করেন তথ্যটা পৃথিবীবাসীকে অনেক আগেই জানানো উচিত ছিল। আমি প্রায়োরিদের অবস্থানের ব্যাপারে কোনো মতামত দিইনি। তার মানে? ল্যাংডন বুঝতে পারল টিবিং দলিলগুলো প্রকাশের পক্ষেই। আমি কেবল ভাতৃসংঘের ইতিহাসটা জানিয়েছি, আর তাদেরকে আধুনিককালের দেবী পূজারী সোসাইটি হিসেবে বর্ণনা করেছি, গ্রেইলের রক্ষাকর্তা এবং ধারক, আর প্রাচীন দলিল দস্তাবেজের অভিভাবক হিসেবে।
সোফি তার দিকে তাকালো। তুমি কি কিস্টোনটার কথা উল্লেখ করেছ? ল্যাংডন কাচুমাচু করল। সে তাই করেছে, অসংখ্যবার। আমি বলেছি কিস্টোনটা হতে পারে সানগ্রিল দলিলগুলো খুঁজে পাবার দিক নির্দেশনা। সোফিকে খুব অবাক মনে হলো। আমার মনে হয় এই জন্যেই পিএস রবার্ট ল্যাংডনকে খুঁজে বের করো। সেটা এখন বোঝা যাচ্ছে। ল্যাংডন আঁচ করল আসলে এটা অন্য কিছু, যা তার পাণ্ডুলিপিতে আছে, আর সেটাই সনিয়ার কৌতূহলের বিষয়। কিন্তু সেই বিষয়টা এমন কিছু যা ল্যাংডন সোফির সাথে একান্তে বলতে চায়। তো সোফি বলল, তুমি ক্যাপ্টেন ফসের কাছে মিথ্যে বলেছিলে? কোনটা? ল্যাংডন জানতে চাইল। তুমি তাকে বলেছিলে আমার দাদুর সাথে তোমার কখনো যোগাযোগ হয়নি। হ্যাঁ, যোগাযোগ হয়নি। আমার এডিটর ওনার কাছে পাণ্ডুলিপিটা পাঠিয়েছে। এটা ভেবে দেখো রবার্ট, ক্যাপ্টেন ফসে যদি পাণ্ডুলিপির এনভেলপটা খুঁজে না পায়, সেই সিদ্ধান্তে আসবে যে ওটা তুমিই পাঠিয়েছ। সে একটু থামল। অথবা তার চেয়েও খারাপ কিছু, তুমি সেটা হাতে হাতে তার কাছে দিয়েছ, আর সেই ব্যাপারটা অস্বীকার করে মিথ্যে বলছ। রেঞ্জ রোভারটা লো বোরগ্রেত এয়ারফিল্ডে এসে পৌঁছালে রেমি গাড়িটা একটা হ্যাঙ্গারের দিকে চালিয়ে নিয়ে গেল। তারা এগুতেই একজন শক্ত সামর্থ্য লোক, খাকি প্যান্ট পরা, হাত নেড়ে তাদেরকে বিশাল লোহার দরজার দিকে ইশারা করল, যার ভেতরে একটা সাদা জেট প্লেন দেখা যাচ্ছে। ল্যাংডন চকচক করা প্লেনটার দিকে তাকিয়ে রইল। এটাই এলিজাবেথ? টিবিং দাঁত বের করে হাসলেন। লোকটা তাদের গাড়ির সামনে এসে দাঁড়ালো। একেবারে রেডি স্যার, সে ব্রিটিশ উচ্চারণে বলল। দেরির জন্য ক্ষমা চাইছি, কিন্তু আপনি আমাকে আচমকাই খবর দিয়েছেন। গাড়ি থেকে তাদেরকে বের হতে দেখে সে একটু থামল। সোফিয়া ল্যাংডনের দিকে তাকালো, তারপর টিবিংয়ের দিকে। টিবিং বললেন, আমার সহযোগী আর আমাকে লন্ডনে জরুরি একটা ব্যাপারে যেতে হবে। নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। রওনা হবার জন্য প্রস্তুত করো প্লিজ। কথা বলার সময় টিবিং তার পিস্তলটা ল্যাংডনের হাতে তুলে দিল। অস্ত্রটার দিকে পাইলটের চোখ গেল। সে টিবিংয়ের কাছে এসে ফিসফিস করে বলল, স্যার ক্ষমা করবেন, আমার ডিপ্লোম্যাটিক ফ্লাইটের অনুমতি কেবল আপনি আর আপনার চাকরের জন্য। আমি আপনার অতিথিদের নিতে পারবো না। রিচার্ড, টিবিং বললেন। উষ্ণ একটা হাসি দিলেন। 2000 পাউন্ড আর গুলি ভরা পিস্তলটা বলছে তুমি আমার অতিথিদের নিতে পারবে। তিনি রেঞ্জ রোভারটার দিকে ইঙ্গিত করলেন। আর সেই সাথে অভাগা একজন যে গাড়ির পেছনে পড়ে রয়েছে তাকেও। হকার 731 টুইন গ্যারেট টিএফই 731-এর ইঞ্জিনটা সশব্দে চালু হলো। আকাশের দিকে মুখ করে রওনা হলো সেটা। জানলার বাইরে লো বোরগ্রেত এয়ারফিল্ডটা ফেলে দ্রুত বেগে ছুটে চলল। আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, সোফি ভাবল। তার শরীরটা সিটের পেছনে সেটে রইল। এই মুহূর্তের আগ পর্যন্ত সে বিশ্বাস করত ফসের সাথে তার ইঁদুর বেড়ালের খেলাটাকে ডিফেন্স মিনিস্টারের কাছে যেভাবেই হোক গ্রহণযোগ্য করা যাবে। আমি একজন নির্দোষ ব্যক্তিকে রক্ষা করার চেষ্টা করেছি মাত্র। আমি আমার দাদুর মৃত্যুকালীন শেষ ইচ্ছাটা পূরণ করতে চেষ্টা করেছি। এই সুযোগটার দ্বার সোফি জানত এখন বন্ধ হয়ে গেছে। সে দেশ ছেড়ে যাচ্ছে কোনো কাগজপত্র ছাড়া, একজন ফেরারিকে সঙ্গে নিয়ে, এবং হাত পা বাঁধা একজন জিম্মিকে অপহরণ করছে তারা। কোনো সীমা যদি থেকে থাকে তবে সে সেটা অতিক্রম করে ফেলেছে, প্রায় শব্দের গতির মতোই দ্রুততায়। সোফি সামনের কেবিনে টিবিং আর ল্যাংডনের পাশে বসেছে। তাদের সামনে ছোট্ট একটা টেবিল, পাশে ছোট্ট একটা বোর্ডরুম। টিবিংয়ের গৃহপরিচারক পিস্তল হাতে বসে আছে। তার পায়ের কাছে হাত পা বাঁধা পাদ্রিটা যেন কোনো লাগেজের মতো পড়ে আছে সেখানে। কিস্টোনের দিকে মনোযোগ দেবার আগে টিবিং বললেন, আমি ভাবছি আমাকে যদি আপনারা কিছু বলার অনুমতি দেন। তার কথাবার্তা শুনে খুব গুরুগম্ভীর মনে হচ্ছে, যেন এক বাবা তার সন্তানদের কাছে কোনো বিষয়ে লেকচার দিচ্ছেন। বন্ধুরা আমার, আমি জানি আমি ভ্রমণের একজন অতিথি ছাড়া আর কিছুই না, আর এতেই আমি সম্মানিত বোধ করেছি। তারপরও একজন আজীবন গৃহ অন্বেষণকারী হিসেবে বলছি, আপনাদেরকে সতর্ক করে দেওয়াটা আমার দায়িত্ব যে আপনারা এমন একটা পথে নামছেন যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। বলাই বাহুল্য, এতে অনেক বিপদও রয়েছে। সোফির দিকে তাকালেন তিনি। মিস নেভু, আপনার দাদু আপনাকে ক্রিপ্টেক্সটা দিয়ে গেছেন এই আশায় যাতে হোলি গ্রেলের সিক্রেটটা বেঁচে থাকে। সঙ্গত কারণেই এ ঘটনার ফলাফল যাই হোক, আপনি সেটা মেনে নেবেন। সোফি মাথা নেড়ে সায় দিল, যদিও তার ভেতরে দ্বিতীয় আরেকটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমার পরিবার সম্পর্কে সত্য কাহিনীটা। কিস্টোনটার সাথে সোফির অতীতের কোনো সম্পর্ক নেই।
এই আশ্বাসটা ল্যাংডন দিলেও সোফি আঁচ করল এই ক্রিপ্টেক্স আর যাবতীয় রহস্যময় ঘটনাগুলোর সাথে তার নিজের সংশ্লিষ্টতা রয়েছে খুব গভীরভাবেই। আপনার দাদু আর বাকি 3 জন আজ রাতে মারা গেছেন, টিবিং আবারও বলতে শুরু করলেন। আর তারা চেয়েছিলেন কিস্টোনটা চার্চের হাত থেকে দূরে রাখতে। অপাসদায় এটা দখল করে নিতে একেবারে কাছাকাছি চলে এসেছিল। আপনি বুঝেছেন আমার আশা, এতে করে আপনার অবস্থান এখন খুবই দায়িত্বপূর্ণ জায়গায়। আপনার কাছে একটা মশাল হস্তান্তর করা হয়েছে। 2000 বছরের প্রজ্বলিত শিক্ষাটাকে নিভিয়ে দেওয়া যায় না। এই মশালটা ভুল কোনো হাতেও দেওয়া যাবে না। তিনি থামলেন, রোজউড বাক্সটার দিকে তাকালেন। আমি বুঝতে পেরেছি এ ব্যাপারে আপনার কোনো পছন্দ অপছন্দ নেই মিস নেভু। আপনার এখনকার বিপদটার কথাও ভাবুন। হয় আপনি এই দায়িত্বটা নিজেই বহন করবেন, নয়তো আপনাকে দায়িত্বটা অন্য কারো হাতে দিয়ে দিতে হবে। আমার দাদু ক্রিপ্টেক্সটা আমাকেই দিয়েছেন। আমি নিশ্চিত তিনি ভেবেছেন এই দায়িত্বটা আমি পালন করতে পারবো। টিবিংকে উৎসাহী দেখালেও খুশি হয়েছেন বলে মনে হলো না। ভালো, এরকম দৃঢ়তার দরকার রয়েছে। তারপরও আপনি নিশ্চয়ই জানেন কিস্টোনটা সফলভাবে খুলতে পারাটা আরও বড় কিছু সম্মুখীন করবে। কিভাবে? মাই ডিয়ার, ভাবুন, আচমকা আপনি এমন একটি মানচিত্র হাতে পেলেন যা হোলি গ্রেলের অবস্থানটা উন্মোচিত করছে। সেক্ষেত্রে আপনি এমন একটি সত্যের মালিক বনে যাবেন যা ইতিহাসকে চিরতরে বদলে দেবে। আপনি এমন একটি সত্যের ধারক হবেন, লোকে যেটা শত শত বছর ধরে খুঁজে চলছে। আপনি তখন সত্যটা পৃথিবীকে জানানোর দায়িত্বের মুখোমুখি হবেন। এই কাজটা যে করবে তাকে অনেকেই শ্রদ্ধা করবে, আবার অনেকেই করবে ঘৃণা। প্রশ্ন হলো এই কাজটা করার মতো প্রয়োজনীয় শক্তি আপনার আছে কি না। সোফি চুপ রইল। এটা আমাকেই সিদ্ধান্ত নিতে হবে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই। টিবিংয়ের ভুরু কপালে উঠল। না, কিস্টোনের মালিক সেটা যদি না করে তবে করবেটা কে? দীর্ঘদিন ধরে সিক্রেটটা যে ভাতৃসংঘ রক্ষা করে গেছে তারা, প্রায়োরিরা। টিবিংকে দেখে সন্দেহগ্রস্ত বলে মনে হলো। কিন্তু কিভাবে? তারা তো আজ রাতে শেষ হয়ে গেছে। তাদের অভ্যন্তরে অনুপ্রবেশ ঘটেছে, হয় বাইরের কোনো চর কিংবা নিজেদেরই ছদ্মবেশী কোনো সদস্য। এই মুহূর্তে ভাতৃসংঘের কেউ এ ব্যাপারে এগিয়ে আসলে আমি তাকে বিশ্বাস করতে পারবো না। তাহলে আপনার উপদেশটা কি শুনি? ল্যাংডন বলল। রবার্ট, আমার মতো আপনিও জানেন প্রায়োরিরা এই সিক্রেটটা এতদিন ধরে রক্ষা করেছেন কেবলমাত্র লুকানোর জন্যই না। তারা সঠিক একটি সময়ের জন্য অপেক্ষা করেছেন, যখন সিক্রেটটা পৃথিবীবাসীকে জানানো হবে। এমন একটা সময়ে যখন পৃথিবী এই সত্যটা গ্রহণ করার জন্য প্রস্তুত হবে। আপনার বিশ্বাস সেই সময়টা এসে গেছে? ল্যাংডন জিজ্ঞেস করল। অবশ্যই, এর চেয়ে নিশ্চিত হতেই পারে না। যদি তা নাই হবে তবে চার্চ কেন এই মুহূর্তে আক্রমণ করল? সোফি তর্ক করে বলল, পাদ্রি কিন্তু এখনও তার উদ্দেশ্যের কথা আমাদের কাছে বলেনি। পাদ্রির উদ্দেশ্য চার্চেরই উদ্দেশ্য, টিবিং জবাব দিলেন। দলিলগুলো ধ্বংস করে ফেলা, যাতে বিশাল একটা ছলনার উন্মোচন না হয়। আগের যে কোনো সময়ের তুলনায় চার্চ এই কাজটা করতে সবচাইতে বেশি কাছাকাছি এসে গিয়েছিল। প্রায়োরিরা এটা আপনার উপর অর্পণ করেছে মিস নেভু। হোলিগ্রেল রক্ষা করার কাজটার মধ্যে প্রায়োরিদের অন্তিম ইচ্ছাটা অন্তর্ভুক্ত, আর সেটা হলো সত্যটা বিশ্ববাসীকে জানানো। ল্যাংডন মাঝখানে বলল, লেই, সোফিকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সে তো সবে জানলো সাংগ্রিল দলিলগুলোর কথা। টিবিং দীর্ঘশ্বাস ফেললেন। আমি যদি বেশি চাপাচাপি করে থাকি তবে মিস নেভু সেই জন্য ক্ষমা চাচ্ছি। স্পষ্টতই আমি সবসময় বিশ্বাস করে এসেছি দলিলগুলো সর্বসাধারণকে জানানো হোক, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আপনিই নেবেন। আমি কেবল বোঝাতে চেয়েছি কিস্টোনটা সফলভাবে খোলার পর কী করা উচিত। ভদ্র মহোদয়গণ, সোফি বলল, তার কণ্ঠে দৃঢ়তা, আপনার কথাটাই উক্তি করছি। তুমি গ্রেইলকে খুঁজবে না, গ্রেইলই তোমাকে খুঁজে নেবে। আমি বিশ্বাস করি গ্রেইলটা আমাকে দেবার কারণ আছে, আর সময় আসলে আমি জানব আমাকে কি করতে হবে। তাদের দুজনকেই হতভম্ব দেখালো। তাহলে সোফি রোজের বাক্সটার দিকে তাকিয়ে বলল, এটা খোলা হোক। শ্বেতভিলের ড্রয়িং রুমে দাঁড়িয়ে লেফটেন্যান্ট কলেত নিভে যাওয়া আগুনের দিকে হতাশ আর ক্রুদ্ধ হয়ে চেয়ে রইল। ক্যাপ্টেন ফসে একটু আগে এসেছে, পাশের ঘরে ফোনে কথা বলছে। রেঞ্জ রোভারটা ধরার চেষ্টা করে যাচ্ছে সে। এই সময়ের মধ্যে গাড়িটা যে কোনো জায়গাতেই যেতে পারে, কোলেত ভাবল। ফসের সরাসরি আদেশ অমান্য করা আর ল্যাংডনকে দ্বিতীয়বারের মতো ধরতে না পারার ব্যর্থতা তারই।
কোলেত পিটিএসের কাছে কৃতজ্ঞ যে তারা ফ্লোরে একটা বুলেটের ফুটো খুঁজে বের করেছে। এতে করে কোলেতের পক্ষে একটা যুক্তি দেয়া যাবে। এখনও ফসের মেজাজ তেতে আছে। কোলেত আঁচ করতে পারল সকাল হতেই কঠিন বকুনি জুটবে কপালে। দুর্ভাগ্য, এখানে কি ঘটেছে কিংবা কারা ঘটিয়েছে সে সম্পর্কে বিন্দুমাত্র কিছু বোঝা যাচ্ছে না। বাইরের কালো রঙের অদিটা ভুয়া নামে ভাড়া করা হয়েছে, ভুয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে। আর গাড়ির ভেতরে পাওয়া আঙুলের ছাপটা ইন্টারপোলের ডাটাবেজ ম্যাচ করেনি। আরেকজন এজেন্ট লিভিং রুমে হন্তদন্ত হয়ে ছুটে এলো। তার চোখে তাড়া। ক্যাপ্টেন ফসে কোথায়? কোলে তার তাড়াহুড়োকে পাত্তাই দিল না, চোখ তুলে তাকালো না তার দিকে। তিনি ফোনে কথা বলছেন। আমার ফোন করা শেষ। ঘরের ভেতরে ঢুকতে ঢুকতে ফসে বলল, তোমার কাছে কি খবর আছে? এজেন্ট লোকটা বলল, স্যার, সেন্ট্রাল অফিস আন্দ্রে ভার্নেটের একটা ফোন কল পেয়েছে। সে আপনার সাথে একান্তে কথা বলতে চায়। সে তার গল্পটা বদলে ফেলেছে। ওহ, ফসে বলল। এবার কোলেত মুখ তুলে তাকাল। ভার্নেট স্বীকার করেছে ল্যাংনন আর সোফি আজ রাতে ব্যাংকে কিছুক্ষণ ছিল। সেটা আমরা আগেই বুঝতে পেরেছি, ফসে বলল। ভার্নেট কেন এ ব্যাপারে মিথ্যা বলেছিল? সে বলছে সে কেবল আপনার সাথেই কথা বলতে চায়, কিন্তু সে পূর্ণ সহযোগিতা দেবার জন্য রাজি আছে। কিসের বিনিময়ে? তার ব্যাংকের নামটা যেন সংবাদে না ওঠে, আর তার কিছু চুরি হওয়া জিনিস উদ্ধার করে দিতে সাহায্য করতে হবে। মনে হচ্ছে ল্যাংডন আর সোফি সনির অ্যাকাউন্ট থেকে কিছু চুরি করেছে। কি? কলেজ চমকে বলল, কিভাবে? ফসে এজেন্টদের দিকে তাকিয়ে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। তারা কি চুরি করেছে? ভার্নেট আর বেশি কিছু বলেনি, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছে সেটা ফিরে পাবার জন্যে যে কোনো কিছু করতে সে রাজি আছে। ব্যাপারটা কিভাবে ঘটেছে সেটা কোলেত কল্পনা করতে চেষ্টা করল। হয়তো ল্যাংডন আর সোফি কোনো ব্যাংক কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করেছিল। হয়তোবা তারা ভার্নেটকে বাধ্য করেছিল সনিয়ার অ্যাকাউন্ট খুলে দিতে, তারপর জিনিসটা নিয়ে ট্রাকে করে পালিয়েছে। কোলেতের ভাবতে খুব কষ্ট হচ্ছিল এরকম একটি কাজে সোফি নেবু জড়িয়ে পড়েছে। রান্নাঘর থেকে আরেকজন এজেন্ট চিৎকার করে ফসেকে ডাকল, আমি টিবিংয়ের স্পিড ডায়াল নাম্বারে ঢুকে লো বোর্গ্রেথ এয়ারফিল্ডে ফোন করেছি। আমার কাছে কিছু খারাপ সংবাদ আছে। 30 সেকেন্ড বাদে ফসে সব কিছু গুছিয়ে নিয়ে শ্যাতভিলে ছেড়ে যাবার প্রস্তুতি নিল। সে এইমাত্র জানতে পেরেছে টিবিং লো বোর্গ্রেথ এয়ারফিল্ডে একটা নিজস্ব প্লেন ধরে 8 ঘন্টা আগে উড়াল দিয়েছে। বোর্গ্রেথ এয়ারফিল্ডের প্রতিনিধি ফোনে জানিয়েছে কারা প্লেনে উঠেছে এবং কোথায় গেছে সেটা জানা যায়নি। টেক অফটা শিডিউল বহির্ভূত ছিল। মারাত্মক বেআইনি কাজ। ফসে নিশ্চিত ছিল খুব বেশি চাপ দিলে সে যা জানতে চায় সেটার উত্তর পেয়ে যাবে। লেফটেন্যান্ট কলেত, ফসে দরজার দিকে এগোতে এগোতে গর্জন করে বলল, তোমাকে এখানকার পিটিএস তদন্তের দায়িত্ব দেয়া ছাড়া আমার আর কোনো গতান্তর নেই। এবার কিছু একটা করার চেষ্টা করো। হকারটার নাক ইংল্যান্ডের অভিমুখে যেতেই ল্যাংডন সযত্নে রোজউড বাক্সটা কোল থেকে হাতে নিল। বিমানটা ছাড়ার সময় সেটা সুরক্ষার জন্য ল্যাংডন 2 হাতে ধরে কোলের উপর রেখে দিয়েছিল। এখন সে বাক্সটা টেবিলের উপর রাখতেই আঁচ করতে পারল সোফিয়ার টিবিং সামনের দিকে ঝুঁকে এসেছে। বাক্সটার ঢাকনা খুলে ল্যাংডন ক্রিপ্টেক্সের দিকে নজর দিল। ক্রিপ্টেক্সের ডায়ালের অক্ষরগুলোর দিকে নয়, বরং ঢাকনাটার ভেতরে ছোট ছিদ্রটার দিকে। একটা কলম দিয়ে ছিদ্রটার ভেতরে খোঁচা মেরে ঢাকনার উপরে লাগানো ছোট্ট গোলাপটা খুলে ফেলে এর নিচের লেখাগুলো উন্মোচিত করল। সাব রোজা, সে ভাবল। আশা করল ভালো করে লেখাগুলোর দিকে তাকালে পরিষ্কার বুঝতে পারবে। সমস্ত শক্তি সঞ্চয় করে ল্যাংডন অদ্ভুত লেখা নিরীক্ষণ করল। কয়েক সেকেন্ড তাকানোর পরও সে কিছুই ধরতে পারল না। লেই, আমি ধরতে পারছি না। সোফি টেবিলের যেখানটায় বসেছিল সেখান থেকে লেখাগুলো দেখা যাচ্ছিল না, কিন্তু ল্যাংডন সেগুলো ধরতে পারছে না দেখে সে খুব অবাক হলো। আমার দাদু এমন একটা ভাষায় বলছেন যা একজন সিম্বোলজিস্টও ধরতে পারছে না। তার আচমকাই মনে হলো তার কাছে এটা বোধগম্য হবে। এটা তার প্রথম সিক্রেট নয় যা জ্যাকসন নিয়ে তার নাতনির কাছে লুকিয়ে রেখেছিলেন। সোফির বিপরীতে বসা লেই টিবিং উদ্গ্রীব হয়ে আছেন। লেখাগুলো দেখার জন্য ছটফট করে উত্তেজনায় এপাশ ওপাশ করছেন। চেষ্টা করছেন ল্যাংডনের কাছ থেকে লেখাটা নিয়ে দেখতে। ল্যাংডন এখনও সেটা পড়ার চেষ্টা করছে। আমি জানি না, ল্যাংডন আপন মনে বলে উঠল। আমার প্রথমেও মনে হয়েছিল এটা সেমিটিক, কিন্তু এখন আমি নিশ্চিত নই। প্রাচীন সেমিটিক ভাষার বেশিরভাগই নেকুডটের অন্তর্গত। এটা সেরকম নয়। হয়তো বেশি প্রাচীন,
টিবিং জানালেন। নেকুডট? সোফি জানতে চাইল। টিবিং বাক্সটার থেকে চোখ সরাচ্ছেন না একদম। বেশিরভাগ আধুনিক সেমিটিক ভাষার অক্ষরে স্বরবর্ণ নেই, তার বদলে ব্যবহার করা হয় নেকুডট, ছোট ছোট বিন্দু এবং ড্যাশ। হয় ব্যঞ্জনের নিচে না হয় উপরে ব্যবহার করা হয়। স্বরবর্ণ ধ্বনিটা কিভাবে উচ্চারিত হবে সেটা ওগুলো নির্দেশ করে। ইতিহাস বলে নিকুডট হলো ভাষার আধুনিক সংযোগ। ল্যাংডন এখনও লেখাটার উপরেই চোখ রেখে আছে। একটা সেফার্ডিক ট্রান্সলিটারেশন সম্ভবত। টিবিংয়ের আর তর্সই ছিল না। আমি যদি দেখি হয়তো। সামনে এগিয়ে ল্যাংডনের কাছ থেকে বাক্সটা নিজের কাছে নিয়ে নিলেন। সন্দেহ নেই ল্যাংডন গ্রিক, লাতিন আর রোমান ভাষায় খুবই দক্ষ, কিন্তু টিবিংয়ের কাছে মনে হলো এই ভাষাটা সেরকম কিছু না। সম্ভবত একটা রাশি স্ক্রিপ্ট অথবা ক্রাউন সহ এসটিএম। একটা গভীর নিঃশ্বাস নিয়ে টিবিং আবারও খোদাই করা লেখাটার দিকে চোখ রাখলেন। অনেকক্ষণ ধরে কিছুই বললেন না। সময় পার হচ্ছে আর টিবিংয়ের মনে হচ্ছে তার আত্মবিশ্বাসের চির ধরছে। আমি খুবই অবাক হচ্ছি, তিনি বললেন। এই ধরনের ভাষা আমি জীবনেও দেখিনি। ল্যাংডন একমত হলো, মাথা নেড়ে সায় দিল। আমি কি এটা দেখতে পারি? সোফি জিজ্ঞেস করল। টিবিং এমন ভাব করলেন যেন কথাটা শুনতেই পাননি। রবার্ট, একটু আগে আপনি বলেছিলেন এরকম কিছু একটা আপনি আগে দেখেছিলেন। ল্যাংডনকে দেখে হতভম্ব মনে হলো। আমিও তাই ভেবেছিলাম, আমি নিশ্চিত নই। যাই হোক, লেখাগুলো আমার কাছে খুবই পরিচিত বলে মনে হচ্ছে। লেই, সোফি আবার বলল। এই আলোচনায় তাকে পাশ কাটানোকে সে ভালোভাবে নেয়নি। আমার দাদুর তৈরি বাক্সটা আমি কি একটু দেখতে পারি? অবশ্যই ডিয়ার। টিবিং বললেন জিনিসটা তার দিকে ঠেলে দিয়ে। তার মনে হলো যেখানে একজন ব্রিটিশ রয়্যাল হিস্টোরিয়ান আর হার্ভার্ডের সিম্বোলজিস্ট পর্যন্ত ভাষাটা চিনতে পারছে না, সেখানে। আহ! বাক্সটা দেখার পর মুহূর্তেই সোফি বলল, আমার আগেই অনুমান করা উচিত ছিল। ল্যাংডন আর টিবিং একসাথে তার দিকে তাকালো। কী অনুমান? টিবিং জানতে চাইল। সোফি কাঁধ ঝাঁকালো। এই ভাষাটা আমার দাদু ব্যবহার করতেন। আপনি বলছেন এই লেখাগুলো আপনি পড়তে পারছেন? টিবিং অবাক হলো। খুব সহজেই, সোফি উৎফুল্ল হয়ে বলল। এখন খুব উপভোগ করছে ব্যাপারটা। আমার বয়স যখন 6 তখন আমার দাদু এই ভাষাটি আমাকে শিখিয়েছিলেন। আমি এটা অনর্গল বলতে পারি। সে টেবিলের অপর প্রান্তে বসে থাকা টিবিংয়ের দিকে মুচকি হেসে তাকালো। আর সত্যি বলতে কি স্যার, আপনি এটা চিনতে পারেননি বলে আমি খুব অবাক হয়েছি। মুহূর্তেই ল্যাংডন বুঝতে পারল লেখাটা যে খুবই পরিচিত সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কয়েক বছর আগে ল্যাংডন ফগ মিউজিয়ামের একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। হার্ভার্ড ড্রপ আউট বিল গেটস তার আলমা আতাতে ফিরে এসেছিলেন। তার কাছে রক্ষিত আর্মান্ড হ্যামার স্টেট থেকে নিলামে কেনা 18 পৃষ্ঠার অমূল্য দলিল জাদুঘরে দেবার জন্যে। তার উইনিং বিড ছিল $30.8 মিলিয়ন। লেখাগুলোর লেখক লিওনার্দো দা ভিঞ্চি। 18টা ফোলিও। এখন সেগুলো লিওনার্দোর কোডেক্স লিসেস্টার হিসেবে পরিচিত। বিখ্যাত অর্ল অফ লিসেস্টারের মালিকের নাম অনুসারে রাখা হয়েছিল এর নাম। সেখানেই লিওনার্দোর মহামূল্যবান আর কৌতূহলোদ্দীপক নোটবুকগুলো ছিল। ড্রয়িং, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, আর্কিওলজি এবং পানিবিজ্ঞানের উপর দা ভিঞ্চির অগ্রসরমান চিন্তাভাবনার লেখা। ল্যাংডন দীর্ঘ লাইনে দাঁড়ানোর পরে সেগুলো দেখতে পাবার যে প্রতিক্রিয়া হয়েছিল সেটা কোনোদিনও ভুলতে পারবে না। পুরোপুরি হতাশ। পাতাগুলো একেবারেই বুদ্ধিবৃত্তিকহীন ছিল, যদিও হাতের লেখা ড্রয়িংগুলো ছিল চমৎকার। কোডেক্সগুলো ছিল খুবই দুর্বোধ্য। প্রথমে ল্যাংডন ভেবেছিল লেখাগুলো দা ভিঞ্চির আর্টসিক ইতালিতে লেখা বলে সে পড়তে পারছে না, কিন্তু অনেকক্ষণ ধরে ওগুলো ভালো করে দেখার পর সে বুঝতে পারল একটা ইতালীয় শব্দ সে চিনতে পারছে না, এমনকি একটা অক্ষর পর্যন্ত। এটা চেষ্টা করে দেখুন স্যার। সোফি একটা মেকআপ বক্সের আয়নার দিকে ইঙ্গিত করল। ল্যাংডন সেটা নিয়ে আয়নাতে অক্ষরগুলো দেখল। মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল। ইতিহাসবিদরা এই লেখাটা নিয়ে এখনও বিতর্ক করেন। তারা মনে করেন ভিঞ্চি এটা করেছেন লোকজনের কাছ থেকে লেখাগুলো আড়াল করার জন্য, যাতে কেউ তার আইডিয়াটা চুরি করতে না পারে, অথবা নিজেকে আনন্দ দেবার জন্যে। কিন্তু সেটা এখন অবান্তর। আসলে দা ভিঞ্চি এটা করেছেন যেমনটি তিনি চেয়েছিলেন। রবার্ট অর্থটা বুঝতে পেরেছে দেখে সোফি একটু হাসল। আমি প্রথম কয়েকটা শব্দ পড়তে পারি, সোফি বলল। এটা ইংরেজিতে লেখা। টিবিং তখন বিশ্বাস করতে পারছিলেন না কি হচ্ছে। উল্টা করে লেখা, ল্যাংডন বলল। আমাদের একটা আয়না দরকার। না, তার দরকার নেই, সোফি বলল। এই কাঠটা একটু পাতলা বলে মনে হচ্ছে।
সে রোজউড বাক্সটা একটু ওপরে তুলে ধরল, দেয়ালের কাছে একটা কনেস্টার লাইটের দিকে। তারপর ঢাকনাটা তুলে ফেলল। তার দাদু আসলে এটা উল্টো করে লেখেননি। তিনি সবসময় সোজা করে লিখে কাগজটা উল্টো করে ছাপ নিতেন। সোফি ঢাকনাটা আলোর দিকে নিতেই সে দেখতে পেল তার ধারণাই ঠিক। তীব্র আলোটা পাতলা কাঠের স্তর ভেদ করেছে, আর তাতে লেখাগুলো উল্টো করে পড়া যাচ্ছে। উল্টো লেখা উল্টো করলে সোজা হয়ে যায়। তাই হলো, মুহূর্তেই সব বোধগম্য হলো। ইংরেজিতে? টিবিং আফসোস করে বললেন। লজ্জায় মাথাটা নিচু করে রাখলেন। আমার মাতৃভাষা। প্লেনের রিয়ারে বসে রেমি লেগালুদেজ ইঞ্জিনের আওয়াজ ভেদ করে তাদের কথা শোনার চেষ্টা করল, কিন্তু কথাবার্তাগুলো একদমই বোঝা যাচ্ছে না। রাতটা যেভাবে এগুচ্ছে তাতে রেমির ভালো লাগছে না, একদমই না। সে তার পায়ের নিচে হাত পা বাঁধা পাত্রীর দিকে তাকিয়ে দেখল। লোকটা একেবারে নিথর হয়ে পড়ে আছে, যেন পরিস্থিতিটা মেনেই নিয়েছে, অথবা নীরবে প্রার্থনা করছে মুক্তি পাবার জন্য। আকাশের 15,000 ফুট উঁচুতে রবার্ট ল্যাংডনের মনে হলো সনিয়ের মিরর ইমেজের কবিতাটার কথা ভাবতে ভাবতে তার জাগতিক দুনিয়াটা ফিকে হয়ে যাচ্ছে। লেখাগুলো বাক্সটার ঢাকনার উপরে জ্বলজ্বল করছে। সোফি একটা কাগজ নিয়ে খুব দ্রুত সেটা কপি করে ফেলল। তার লেখা শেষ হলে তাদের তিনজনই পড়ার জন্য লেখাটার দিকে তাকালো। মনে হলো এটা এক ধরনের আর্কিওলজিক্যাল ক্রসওয়ার্ড, একটা ধাঁধা, যা বুঝতে পারলে ক্রিপ্টেক্সটা কিভাবে খোলা যায় তা জানা যাবে। ল্যাংডন পংক্তিটা আস্তে আস্তে পড়তে লাগলো। এই ক্রলটা মুক্ত করবে জ্ঞানের প্রাচীন একটি শব্দ, আর আমাদেরকে তার বিচ্ছিন্ন হওয়া পরিবারকে এক করতে সাহায্য করবে। টেম্পলার কর্তৃক প্রশংসিত একটা সমাধি ফলকই হলো মূল চাবিকাঠি, আর অ্যাডবাস তোদের কাছে সত্যটা উন্মোচন করবে। ল্যাংডন প্রাচীনতম শব্দের পাসওয়ার্ডটা কি সেটা ভাবার আগেই তার নিজের ভেতরে একটা জিনিস খেলে গেল। কবিতাটার মিটার, আয়াম্বিক পেন্টামিটার। ইউরোপের সিক্রেট সোসাইটিগুলো নিয়ে গবেষণা করার সময় ল্যাংডন এই মিটারের সাথে প্রায় পরিচিত হতো। গত বছরের ভ্যাটিকানের সিক্রেট আর্কাইভের সময়ও সেটা হয়েছিল। শত শত বছর ধরে আয়াম্বিক পেন্টামিটার সারা বিশ্বব্যাপী প্রাচীন গ্রিকের আর্কিওলকাস থেকে শেক্সপিয়ার, মিল্টন, চসার এবং ভলতেয়ার তাদের সাহিত্যকর্মে ব্যবহার করেছেন। এইসব সাহসী মানুষেরা এই মিটারটা নিজেদের ভাষ্যগুলো লেখার জন্য বেছে নিয়েছিলেন। অনেক দিন ধরেই বিশ্বাস করা হতো এতে আধ্যাত্মিক কিছু আছে। আয়াম্বিক পেন্টামিটারের শেকড়টা পেগানদের মধ্যে গভীরভাবে প্রথিত। আয়াম্ব, দুটো সিলেবেল, বিপরীত গুরুত্বে, ইন এবং ইয়াং, একটি ভারসাম্যপূর্ণ জোর 5 তারের সমন্বয়। পেন্টামিটার, 5 দিয়ে ভেনাসের পেন্টাকল এবং পবিত্র নারী বুঝায়। এটা তো পেন্টামিটার, টিবিং অতিশয্যে বলে ল্যাংডনের দিকে তাকালেন। পংক্তিটা ইংরেজিতে লা লুঙ্গিয়া পিউরা। ল্যাংডন সায় দিল। অন্য অনেক ইউরোপীয় সিক্রেট সোসাইটির মতো প্রায়রিরাও ইংরেজিকে দীর্ঘদিন যাবৎ ইউরোপের একমাত্র বিশুদ্ধ ভাষা হিসেবে বিবেচনা করে আসছে। ফরাসি, স্প্যানিশ এবং ইতালীয় ভাষা নয়, যা ল্যাতিনের থেকে উদ্ভূত। ভ্যাটিকানের ভাষা ইংরেজিকে রোমের প্রোপাগান্ডা যন্ত্র তিরোহিত করেছিল, আর এই জন্যই সেটা পবিত্র আর গুপ্ত ভাষা হয়ে ওঠে। ভাতৃসংঘ তাদের সদস্যদেরকে শিক্ষা দেওয়ার কাজে এটা ব্যবহার করা হতো। এই কবিতাটা, টিবিং বিস্ময়ে বললেন, শুধুমাত্র গ্রেইলকেই উল্লেখ করছে না, বরং নাইট টেম্পলার আর ম্যারি ম্যাগডালেনের বিচ্ছিন্ন হওয়া পরিবারের কথাও বলছে। এর চেয়ে বেশি আমাদের আর কি জানার আছে? পাসওয়ার্ডটা। কবিতাটার দিকে আবারও তাকিয়ে সোফি বলল, মনে হচ্ছে আমাদের এখন জ্ঞানের প্রাচীন একটি শব্দ জানা দরকার। অ্যাব্রাকাডাব্রা, টিবিং ঠাট্টা ছলে বললেন। তার চোখ দুটো পিটপিট করছে। 5টি অক্ষরের একটি শব্দ। ল্যাংডন ভাবল, জ্ঞানের প্রাচীন শব্দগুলো কি হতে পারে চিন্তা করতে লাগলো। তালিকাটা অন্তহীন বলেই মনে হচ্ছে। পাসওয়ার্ডটা, সোফি বলল, মনে হচ্ছে টেম্পলারদের সংশ্লিষ্ট কিছু। সে জোরে জোরে লেখাটা পড়তে লাগলো। টেম্পলারদের কর্তৃক প্রশংসিত একটি সমাধি ফলক হলো মূল চাবিকাঠি। লেই, ল্যাংডন বলল, আপনি হলেন টেম্পলার বিশেষজ্ঞ, কোনো ধারণা আছে? টিবিং কয়েক সেকেন্ড নীরব থেকে দীর্ঘশ্বাস ফেললেন। তো সমাধি ফলকটি অবশ্যই একটা কবরের হবে। এটা সম্ভব যে কবিতাটি এমন একটি সমাধি ফলকের কথা বলছে যাতে মনে হচ্ছে টেম্পলাররা ম্যারি ম্যাগডালেনের সমাধি ফলকের প্রশংসা করছে। কিন্তু এটা আমাদের কোনো সাহায্যে আসবে না, কারণ তার কবরটা কোথায় সেটা আমরা জানি না। শেষ লাইনটা বলছে যে, সোফি বলল, একবার সত্যটা জানাবে।
আমি অ্যাডভাস শব্দটা শুনেছি। আমি মোটেই অবাক হচ্ছি না। ল্যাংডন জবাব দিল, তুমি এটা সম্ভবত ক্রিপ্টোলজি 101-এ শুনেছ। অ্যাডভাস শিফার বা সংকেত হচ্ছে মানুষের জানা সবচেয়ে পুরনো একটি কোড। অবশ্যই, সোফি ভাবল, বিখ্যাত হিব্রু সাংকেতিক এনকোডিক সিস্টেম। অ্যাডভাস শিফার সোফির ক্রিপ্টোলজি শিক্ষার প্রথম দিকের অংশ ছিল। শিফারটা 500 খ্রিস্টপূর্বাব্দের একটি সাধারণ ইহুদি ক্রিপ্টোগ্রাম। অ্যাডভাস শিফার হল 22টি হিব্রু অক্ষরের বিকল্প কোড। অ্যাডভাসে প্রথম অক্ষরটাকে ধরা হয় শেষ অক্ষর হিসেবে, দ্বিতীয় অক্ষরটা শেষের দিক থেকে দ্বিতীয়, এভাবেই হিসেব করা হয়। টিবিং বললেন, অ্যাডভাস সংকেতের লেখা পাওয়া যায় কাব্বালা, ডেড সি স্ক্রলে, এমনকি ওল্ড টেস্টামেন্টেও। ইহুদি পণ্ডিত আর আধ্যাত্মিক নেতারা এখনও অ্যাডভাসে ব্যবহৃত লুক্কায়িত অর্থ খুঁজে যাচ্ছে। প্রায়রিরা তাদের শিক্ষায় নিশ্চিতভাবেই অ্যাডভাসকে অন্তর্ভুক্ত করেছে। একমাত্র সমস্যা হলো, ল্যাংডন বলল, আমাদের কাছে এমন কিছু নেই যা এই শিফারে প্রয়োগ করা যায়। টিবিং দীর্ঘশ্বাস ফেললেন। সমাধি ফলকে অবশ্যই একটা কোড আছে। আমাদেরকে টেম্পলার কর্তৃক প্রশংসিত সমাধি ফলকটা খুঁজে বের করতে হবে। সোফি ল্যাংডনের ফ্যাকাশে চেহারাটা দেখে আঁচ করতে পারল। টেম্পলার সমাধি ফলক খুঁজে পাওয়াটা খুব সহজ ব্যাপার হবে না। অ্যাডভাস হলো চাবি। সোফি ভাবল, কিন্তু আমাদের কাছে তো কোনো দরজা নেই। 3 মিনিট পরে টিবিং একটা হতাশাপূর্ণ দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝাঁকালেন। আমার বন্ধুরা, আমি নাচার। রেমি আর আমাদের অতিথিকে একটু চেক করে দেখে আসার পর ব্যাপারটা নিয়ে ভেবে দেখব। এই বলে টিবিং প্লেনের পেছনে চলে গেলেন। তাকে চলে যেতে দেখে সোফির খুব ক্লান্ত বোধ হল। জানলার বাইরে ভোরের আগ মুহূর্তের অন্ধকারটা দেখা যাচ্ছে। সোফির মনে হলো সে শূন্যে ভেসে বেড়াচ্ছে, কিন্তু কোথায় নামবে সেটা জানে না। এখানে আরও কিছু আছে, সে নিজেকে বলল। লুকিয়ে আছে, দেখা যাচ্ছে না। সে আবার ভাবল, ক্রিপ্টেক্সের ভেতরে তারা যে জিনিসটা পাবে সেটা কোনো হোলি গ্রিলের মানচিত্র জাতীয় কিছু হবে না। যদিও টিবিং আর ল্যাংডনের দৃঢ় বিশ্বাস মার্বেলের সিলিন্ডারটার ভেতরে রয়েছে সেই সত্যটি, কিন্তু সোফি জানত তার দাদু জ্যাকসনিয়ে নিজের সিক্রেটটা এত সহজে ছেড়ে দেবেন না। এটা সে ছোটবেলা থেকে দাদুর দেয়া অনেক ধাঁধার জট খুলতে শিখেছে। বর্গেত এয়ারফিল্ডের রাতের শিফটের এয়ার ট্রাফিক কন্ট্রোলার একটা রাডার পর্দার দিকে হতভম্ব হয়ে তাকাতেই জুডিশিয়াল পুলিশের ক্যাপ্টেন তার দরজাটা ধপাস করে খুলে ভেতরে প্রবেশ করল। টিবিংয়ের প্লেনটা বেজু ফসের ছোট্ট টাওয়ারটার ভেতরে এগুতে এগুতে চিৎকার করে বলল, কোথায় গেছে? কন্ট্রোলার ভ্যাবাচেকা খেয়ে তোতলাতে তোতলাতে তাদের ব্রিটিশ ক্লায়েন্টের প্রাইভেসি রক্ষার ব্যর্থ চেষ্টা করল। এই ক্লায়েন্ট হলেন তাদের সবচাইতে শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তার সমস্ত অজুহাত দুঃখজনকভাবেই ব্যর্থ হল। ঠিক আছে, ফসে বলল, তবে আমি আপনাকে কোনো ধরনের ফ্লাইট প্ল্যান রেজিস্ট্রি ছাড়া প্লেন উড্ডয়নের জন্য গ্রেফতার করতে পারি। ফসে অন্য এক অফিসারের দিকে ঘুরতেই সে একটা হাত কড়া নিয়ে এগিয়ে আসতে উদ্যত হলো। এটা দেখে কন্ট্রোলার ভয়ে আটকে উঠল। তার মনে পড়ে গেল সংবাদপত্রের সেই আর্টিকেলের কথা, যেখানে বিতর্ক করা হয়েছিল দেশের পুলিশ ক্যাপ্টেন কি একজন হিরো নাকি খলনায়ক। সেই প্রশ্নের উত্তরটা সে এইমাত্র পেয়ে গেছে। দাঁড়ান, কন্ট্রোলার হাত করাটার দিকে তাকিয়ে আচমকাই বলে উঠল, আমি বলছি, স্যার লেই টিবিং অনুরোধ করেছিলেন চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে লন্ডনে যেতে হবে। লন্ডনের বাইরে কেন্টের বিগিন হিল এয়ারপোর্টে তার নিজের একটা হ্যাঙ্গার রয়েছে। হাত করা হাতে দাঁড়ানো লোকটাকে ফসে তার হাত নেড়ে ইশারা করল। আজ রাতে কি তার গন্তব্যস্থল বিগিন হিলে? আমি জানি না, কন্ট্রোলার সত্য সত্যই বলল। রাডারের শেষ পর্যন্ত দেখেছি প্লেনটা যুক্তরাজ্যের দিকেই যাচ্ছে। মনে হচ্ছে বিগিন হিলই যাবে। তার সাথে কি অন্য কেউ ছিল? আমি কসম খেয়ে বলছি সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। আমাদের ক্লায়েন্টরা সরাসরি গাড়ি চালিয়ে হ্যাঙ্গারে যেতে পারেন, চাইলে ইচ্ছে মতো মালামালও নিতে পারেন। প্লেনে কারা আছে সেটা অবতরণস্থলের কাস্টমসদের দেখার দায়িত্ব। ফসে তার হাত ঘড়িটা দেখে টাওয়ারের বাইরে পার্ক করা জেট প্লেনগুলোর দিকে তাকালো। যদি তারা বিগিন হিলে গিয়ে থাকে তাহলে কতক্ষণে ওখানে ল্যান্ড করতে পারবে? কন্ট্রোলার তার সামনে থাকা রেকর্ডগুলো একটু হাতড়ে দেখল। এটা খুবই ছোট্ট একটা ফ্লাইট। তার প্লেনটা 6:30টার মধ্যেই ল্যান্ড করতে পারবে, এখন থেকে আরও 15 মিনিট পরে। ফসে চিন্তিত হয়ে তার একজন লোকের দিকে ঘুরল। একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা করো, আমি লন্ডনে যাচ্ছি। আর কেন্টের স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করে আমাকে ফোন দাও। ব্রিটিশ MI5কে নয়, আমি চাই একটু গোপনীয়তা। কেন্টের স্থানীয় পুলিশ,
তাদেরকে বলো আমি চাই টিবিংয়ের প্লেনটাকে ল্যান্ড করার অনুমতি দেওয়া হোক। তারপর টারমাকেই তাকে ঘেরাও করে রাখুক তারা। আমি আসার আগ পর্যন্ত কেউ যেন প্লেনের ভেতরে না ঢোকে। শুনছিলেন ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ভিঞ্চি কোড এর ৫৫ বা ১৫তম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।